আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার জিম করবেট ন্যাশনাল পার্কের মর্নিং সাফারির এক্সপিরিয়েন্স ডিকালা জোনের মধ্যে, আর তার সাথে কত কী বন্যপ্রাণী দেখতে পেলাম সেসবের গল্প। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারটি। গুড মর্নিং বন্ধুরা, আজকে 29 ডিসেম্বর আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে 6:30। আমরা এখন আমাদের মর্নিং সাফারি, যেটা 6:45 থেকে শুরু হওয়ার কথা, সেটার জন্য বেরোবো। এর পেছনে দেখুন রামগঙ্গা নদী কিন্তু বয়ে যাচ্ছে। আমরা সকাল সকাল চাটা খেলাম, চাটা খেয়ে রেডি হয়ে এখন আমরা জিপে উঠবো, জিপে উঠে সাফারিতে বেরোবো। আমাদের জিপ সামনে দাঁড়িয়ে আছে। এখন গেটও খুলে দিয়েছে, একটু আগেই গেট খুলেছে। প্রচণ্ড ঠান্ডা এখন, এখন প্রায় 5-6 ডিগ্রি হবে। এখন আমরা জিপ সাফারিতে বসে পড়েছি। বসে এখন আমরা আমাদের মর্নিং সাফারি স্টার্ট করেছি। এখন আমরা বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করব জিম করবেটের। দেখা যাক আজ আমরা বাঘ দেখতে পাই কিনা। এরপর আমরা আঁকাবাঁকা জঙ্গলের পথ ধরে এগিয়ে চললাম, মনের মধ্যে একটা উত্তেজনা নিয়ে এই সামনেই কিছু একটা দেখতে পাবো। কিছুটা পথ এগিয়েই আমরা একটা বাঘের পাগ মার্কস দেখতে পাই। এই বাঘের পাগ মার্কস ফলো করে এরপর আমরা এগিয়ে চললাম, যদি সামনে কোনো বাঘের সন্ধান পাওয়া যায়। এখানে কিন্তু বাঘের পাগ মার্কস দেখতে পাওয়া যাচ্ছে, ফ্রেশ পাগ মার্কস। এখানে একটা, এখানে একটা বড় দেখে কিন্তু বাঘের ফ্রেশ পাগ মার্কস দেখলাম। সকালে বেরিয়ে আমাদের ক্যাম্প সাইটের ওখানে দেখলাম। এখন একটু আগে একটা মেল টাইগারের পাগ মার্কস দেখলাম, বড় বড় পাঞ্জা ছিল। কিছুটা পথ এগিয়ে আমরা বাঘ তো দেখতে পাইনি, কিন্তু জঙ্গলের মধ্যে দেখতে পেলাম এই হরিণগুলোকে, যারা আমাদের দেশের জঙ্গলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। জিম করবেট ন্যাশনাল পার্কের ডিকালাজনের ল্যান্ডস্কেপকে সবচেয়ে সুন্দর বলে জানা যায়, আর তার জলজ্যান্ত উদাহরণ আপনাদের চোখের সামনে। কিছুটা পথ চলেই আমরা এই গোল্ডেন জ্যাকেলটাকে দেখতে পেয়ে যাই, যেটা আমাদের জিপের দিকে এগিয়ে আসছিল। এই গোল্ডেন জ্যাকেল কিন্তু বায়োলজিক্যালি শিয়াল বা নেকড়ে পরিবারের হয়। আইইউসিএন রেড লিস্টে এই গোল্ডেন জ্যাকেলকে ঘৃণ্যতম উদ্বেগ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে, যেহেতু এটা অনেক বেশি পরিমাণে এখন আমাদের দেশে পাওয়া যায়। সামনে চলতে চলতে আমরা একটা হাতির ডাকের আওয়াজ শুনতে পাই, আর কিছুটা পথ এগিয়েই দেখতে পাই একটা হাতি রাস্তা পারাপার করছে। এগিয়ে গিয়ে দেখি যে জায়গায় হাতিটা রাস্তা পার করেছিল তার সাইডেই একটু ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছে হাতিটা। আর এই হাতিটার কিন্তু টাস্কার নেই, এবং এটা একটা ফিমেল হাতি। জঙ্গলের সৌন্দর্য অনুভব করতে করতে আমরা এগিয়ে চলি ভিআইপি রেস্ট হাউসের দিকে। আমার সামনেই যে রেস্ট হাউসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিআইপি রেস্ট হাউস। এই রেস্ট হাউসটায় শুধু ভিআইপিরা থাকতে পারে, আর এর ঠিক সামনেটাই হচ্ছে গ্রাসল্যান্ড এরিয়া। আর বাকি অন্যান্য রেস্ট হাউসগুলোর মতন এই রেস্ট হাউসটাও কিন্তু সোলার দিয়ে ইলেকট্রিক ফেন্সিং করা আছে। কিছুটা পথ চলে আমরা একদল হরিণ দেখতে পাই, যারা সকাল সকাল খাবারের খোঁজে বেরিয়েছে। আর যত বেলা বাড়ছিল, এই সূর্যের আলো এই ঘন জঙ্গলকে স্পর্শ করছিল, আর এই দৃশ্যটি এক অপরূপ আকার ধারণ করেছিল। জঙ্গলের মধ্যে অধিকাংশ হরিণ থাকা ভালো, যাতে বাঘেদের খাবারের সমস্যা না হয়, আর এটা কিন্তু ইকোসিস্টেমটাকে পুরো ব্যালেন্স করে রাখে। জঙ্গলের মধ্যে কিছু ফিক্সড জায়গা আছে, সেখানে ওয়াচ টাওয়ার তৈরি করা, এবং সেখান থেকেই ফরেস্ট অফিসাররা জঙ্গলের ওপরে কড়া নজর রাখতে পারে।
এখন আমরা বাঘ দেখতে পাইনি, বাঘের খোঁজ চলছে। বড় বড় কগমাক্স দেখালাম আপনাদের, আরও স্পটেড ডিয়ার, গোল্ডেন জ্যাকেল, এইসব আমরা দেখলাম, কিন্তু এখনো বাঘ আমরা দেখতে পাইনি। একটা হাতি দেখতে পেলাম, এখনো বাঘের খোঁজ চলছে। এবং আজকে এই মুহূর্তে যত জিপের সঙ্গে দেখা হলো, ফাহিম যে জিজ্ঞেস করলেন, কোনো কিন্তু কেউ আর কি এখনো পর্যন্ত আজকে টাইগার দেখতে পাইনি। আমরা এখনো আরো এক্সপ্লোর করছি জিম করবেটের জঙ্গলটা। যদি কোনো সাইটিং হয়, যদি কোনো কল শুনতে পাওয়া যায়, যদি কোনো আবার পাগ মার্কস দেখতে পাওয়া যায়। এই সামনের জায়গাটাকে গ্রাসল্যান্ড বলা হয়, আর এখানে অনেক সময় টাইগারের সাইটিংও হয়েছে। এর ঠিক সামনেই হচ্ছে দিকালা ফরেস্ট রেস্ট হাউস। আজকের আমাদের লাঞ্চ ব্রেক ওখানেই হবে। এই গ্রাসল্যান্ডে আমরা একটু এগিয়েই হরিণের দলটাকে দেখতে পাই, যারা সকাল সকাল ঘাস খাচ্ছে। এদের স্পটেড ডিয়ার বলা হয়, আর এরা সবসময় গ্রুপে থাকতে প্রেফার করে। এরপর আমরা এগিয়ে যাই সাম্বা রোডের দিকে, যেখানে আগের দিন মর্নিং সাফারিতে টাইগার সাইটিং হয়েছিল। এই ল্যান্ডস্কেপে নজর রাখতে রাখতে আমার নজর কাড়ে এই হোয়াইট স্টার্কটি, যেটাকে আমরা সাদা সরস বলে জেনে থাকি। সাধারণত এটি পোকামাকড় আর মাছ ধরে খায়। সাম্বার রোড চেক করার পর আমরা এগিয়ে চলি আর একটা জায়গা চেক করতে, যেখানে রামগঙ্গা নদীর ওপারটা দেখা যায়। আর সামনেই চলতে চলতে আমাদের দেখা হয়ে যায় এই বার্কিং ডিয়ারটির সাথে। সাধারণত বার্কিং ডিয়ার খুব ভীতু হয়, আর সাফারি গাড়িগুলোকে দেখলেই পালিয়ে যায়। আমি আগের দিনও বার্কিং ডিয়ার দেখেছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ সবকটা গাড়ির আওয়াজ শুনেই পালিয়ে গেছিল। বাকি হরিণদের মতন বার্কিং ডিয়ার কিন্তু একসাথে থাকে না। এদেরকে আমরা জঙ্গলে একা কিংবা দোকা দেখতে পাই। আর এই বার্কিং ডিয়ারটা এখন নিজের মনে গা চুলকাচ্ছে। এখন আমরা যাচ্ছি রামগঙ্গা নদীর একদম পাড়ে। এই রাস্তাটা স্ট্রেট ফলো করলে একদম নদীর ওপারে যাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে নদী পার করার জন্য ব্রিজ তৈরির কাজ চলছে। সকালের দিকে যখন ব্রিজের কাজ চলছে না, সেই সময় আমরা চেষ্টা করে দেখছিলাম যদি কোনো সাইটিং হয় রামগঙ্গা নদীর ওপারে, কিন্তু সেই সময় কোনো মুভমেন্ট ছিল না। অপেক্ষা করতে করতে আমরা দেখতে পাই এই জাপানিজ ওয়্যাকটেল পাখিটিকে। জাপানি ওয়্যাকটেল হলো পিপিট এবং ওয়্যাকটেল পরিবারের একটি প্রজাতির পাখি। এটি জাপান এবং কোরিয়ার স্থানীয়। আর এর পাশেই আমরা দেখতে পাই প্লাম্বিয়াস ওয়াটার রেডস্টার পাখিটিকে, যেটা বসে অপেক্ষা করছে তার খাদ্যের। এরপর আমরা এগোই দিকালা ফরেস্ট রেস্ট হাউসের দিকে, কারণ মর্নিং সাফারির সময় শেষ হয়ে আসছিল। আমরা মর্নিং সাফারিতে বাঘ দেখতে পাইনি, তাছাড়া অনেক জন্তু জানোয়ার দেখতে পেলাম। আর ফরেস্ট নিয়ে তো কোনো কথা হবে না, অপূর্ব সুন্দর ফরেস্ট, এত সুন্দর লাগছে এই ফরেস্টে ঘুরতে। এটা ইটসেলফ একটা দারুণ ক্রিয়েশন ভগবানের। এই জিম করবেট ন্যাশনাল পার্ক কিন্তু প্রত্যেকের অবশ্যই আসা উচিত, দারুণ লাগবে আপনাদের। থিকালা ফরেস্ট রেস্ট হাউস যাওয়ার পথে আমরা দেখতে পাই এই অপরূপ সুন্দর পাখিটিকে, যেটাকে লং টেল শাইক নামে জানা যায়। এরপর আমরা কিছু অ্যালার্ম কল শুনতে পাই বার্কিং ডিয়ারের, আর সেই জন্যেই অপেক্ষা করছিলাম যদি কোনো সাইটিং হয়। দূরে কিছু হরিণ দেখতে পেয়েছিলাম যদিও, যারা নিজেদের মনে খাদ্য খুঁজে বেড়াচ্ছে। মর্নিং সাফারির সময় শেষ হয়ে আসছিল, আর আমাদের এবার যেতে হবে ঠিকালা ফরেস্ট রেস্ট হাউসের দিকে।
আর কিছুটা পথ চলেই আমরা ঢুকে পড়ি টিকালা ফরেস্ট রেস্ট হাউসের বাউন্ডারির মধ্যে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অনুরোধ রইল লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর তার সাথে আমাদের চ্যানেল সুস্মিতস জার্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আপনাদের জন্য থাকবে আমার ঢিকালা ফরেস্ট রেস্ট হাউসের এক্সপিরিয়েন্স আর আফটারনুন সাফারির সব গল্প।